আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সহ সারা দেশে ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর চালায় ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বললেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যুদ্ধ বন্ধে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ ৫ দফা শর্ত দিয়েছে ইরান। এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন ও তৎকালীন ইপিআরের অসংখ্য সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ গণহত্যার নির্মম শিকার হন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে নৃশংস ও বেদনা বিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে। এ সময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং এর অব্যবহিত পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতা, অন্যদিকে জাতি হিসেবে আমাদের গৌরব গাঁথা ও বীরত্ব সম্পর্কে স্পষ্টভাবে জানতে হবে, হতে হবে অনুপ্রাণিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বহু বছর পর বহু কাঙ্ক্ষিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জনরায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকার বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে উই রিভোল্ট বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয়ে যায় দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা দিবস সম্পর্কেও জানা জরুরি। একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে 10 টাকা মূল্যে স্মারক ডাকটিকিট, 10 টাকার উদ্বোধনী খাম এবং
টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে আজ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী আমির উর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশগ্রহণের লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে 2 দিনের সরকারি সফরে রয়েছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের 40-এর অধিক ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেছেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চ পর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গতকাল যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান শিশুদের প্রতি যত্ন নেওয়া ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের জনগণের উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিবর্তন ও সমৃদ্ধি আনয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। You all today at the historic Fostering the Future Together Global Coalition Summit. I sincerely thank the First Lady for bringing us together from across the world for a cause that touches every nation, the promise and potential of our children. I come here at an important moment for my country, under the leadership of my husband, Tariq Rahman, the Prime Minister of Bangladesh. Our recently elected democratic government has taken office with an overwhelming mandate to build a more inclusive and forward-looking nation. Our government has already launched initiatives such as the Family Card and Farmers Card, providing financial benefits that strengthen households and also ensure children grow in secure, nurturing environments. ডাক্তার জুবাইদা রহমানের সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান অংশগ্রহণ করেন। সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় 11টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ উপস্থাপন করা হয়। ডাক্তার জুবাইদা রহমান এবং তার প্রতিনিধি দল প্রদর্শনীটি পরিদর্শন করেন। আজ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে ডাক্তার জুবাইদা রহমান অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের ওয়ার্কিং সেশনে ডাক্তার জুবাইদা রহমান শিশুদের উন্নয়ন বিষয়ে বৈশ্বিক অঙ্গীকারে বিশ্ব নেতা ও অংশীদারদের একত্রিত করার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান। বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই, তাই আতঙ্কিত হয়ে তেল মজুত না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই মুহূর্তে দেশে তেলের কোনো সংকট নেই এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সরকার তেলের দাম বাড়াবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সীমা শারমিনের প্রতিবেদন। বুধবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের 1 মাস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে 8টি বিভাগের 11টি উপজেলার 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এছাড়াও গত 1 মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আতঙ্কিত হয়ে ক্রয় করার যে পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আমরা আশাবাদী যা কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে আতঙ্কিত হয়ে তেল মজুদ না করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ফুয়েলের ক্ষেত্রে একটা সরকার তার প্রতিদিন কি পরিমাণ জ্বালানি, কোন জ্বালানি কতটুকু রাখে, তার একটা স্টোরেজ, তার একটা সাপ্লাই চেইন সে মেনটেন করে। তো শুধু ট্যাঙ্ক ফুল করছি শুধু না, ট্যাঙ্ক ফুল হওয়ার পর কি আমি সেখান থেকে কিছু মজুদও করার চেষ্টা করছি। তো তাহলে এই ঘটনাটা আসলে ঠিক সমন্বয়হীনতা বা এই যে পাম্পে যে পরিমাণ তেল যাওয়ার কথা ছিল, আমি সেদিনও পত্রিকায় পড়লাম যে একটা ঈদের আগে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে কয়েকদিন যাওয়ার কথা ছিল স্বাভাবিক হিসাবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এগুলো। সো এটা আসলে ঠিক সরকারের মিসম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা। সবাই মিলে একসাথে আমরা কনসাস না হই, আসলে এটা হবে না। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিটিভি কিন্তু আমরা আধুনিকায়ন নিউ মিডিয়ার অধীনে আমরা কিন্তু বিটিভি বেতার সহ আমরা আধুনিকায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এখানে শুধু যে টেকনোলজিক্যালি সেটা না, আমাদের কিন্তু কর্মকর্তা এবং ট্রেনিং এটসেট্রা সবকিছুই আমরা এর অধীনে এর আওতায় আনবো। আমাদের অনুদান যেগুলো দেওয়া হয় সেগুলোর পরিবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। অনেক সাংবাদিক আছেন যে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সকল সাংবাদিককে দেওয়া হয়, কিন্তু এই অ্যামাউন্টটা মনে হয় একটু পরিবর্তনের প্রয়োজন আছে। অনেকে হয়তো 25,000 টাকাই হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 50। অনেকে 50-এ হচ্ছে না, তাদের দরকার হয়তো 10 লক্ষ, কিন্তু আমরা একটু বাড়িয়ে হয়তো 1 লক্ষ বা 1.5 লক্ষ করতে পারি। নীতিমালাগুলো পরিবর্তন করার জন্য আমরা সবার করার পরে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করব। প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সীমা শারমিন, বিটিভি নিউজ। স্বজনদের সাথে ঈদ করে সড়ক, রেল, নদী পথে রাজধানীতে ফিরছে মানুষ। 7 দিনের ছুটি শেষে আজও কাজে যোগ দিতে ঢাকায় ফেরার এই পালা। আর ফিরতি যাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের মূল বাহন হচ্ছে লঞ্চ। সকাল থেকে একে একে যাত্রী নিয়ে লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। শাহেদ জাহেদের প্রতিবেদন। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, যোগ দেবেন কর্মস্থলে এবং ঢাকা ফিরে পাবে চিরচেনা রূপ। ঈদ মানে তো স্বজন সান্নিধ্য, আপনজনদের সাথে এক হবার আনন্দ। আর এই খুশি পুরো দস্তুর বুঝে নিতে বাড়িতে যেমন যেতেই হয়, তেমনি ছুটি শেষ হয়ে যাওয়ায় কাজে যোগ দেওয়ার জন্য ফিরতেই হয় ঢাকায়। যদিও এই বছর নদীপথে কিছু ছন্দপতন বেদনার রং লেপটে দিয়েছে উৎসব আবহে। আবার বাড়তি ভোগান্তির তথ্য ঢাকায় ছুটির রেশ কিছুটা রয়ে যাওয়ায় টার্মিনালে নেমে যানবাহন সংকটেও পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে।
এইবারের ঈদ উৎসব ঘিরে আনন্দের সাথে কষ্টের অনুভূতিরও জানান দিচ্ছেন কোনো যাত্রী। অতিরিক্ত ভিড়, ব্যবস্থাপনার ত্রুটি এবং দুর্ঘটনাজনিত অস্বস্তির অভিব্যক্তিও কারো চোখে মুখে। লঞ্চের সমস্যা একটাই, লঞ্চ অনেক আস্তে চালাইছে। যে লঞ্চটা আমার বাচ্চা অনেক অসুস্থ, একটু আগে ভাবছিলাম ডাইরেক্ট মেডিকেল জামু হয়ে এভাবে লঞ্চ চালাইছে, মানে অনেক আস্তে। একটু লেট করে আসছে, এত লেট করে না। ভাড়া আগে 500 টাকা ছিল, এখন ঈদের ঈদ এই 600 টাকা নিতে আসছে। আমাদেরকে সেবা ঠিকমতো দেওয়া হচ্ছে না। আমাদের বরগুনাতে যাত্রী কম হয়, তারা 1 দিন 2 দিন 3 দিন পরে একটা লঞ্চ ছাড়ে। সচেতন মানুষের ভাষ্য, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে যাত্রা সব সময়ের জন্যই উদ্বেগের, কারণ তাতে অনেক সময়ই ঈদ আনন্দ বিষাদে রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে অবশ্যই চাই সচেতনতা, চাই সুব্যবস্থাপনা। উৎসবে সামিল হবার পর, স্বজনদের সাথে এক হবার পর এবার ফেরার পালা। তবে লঞ্চ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, এমনটাই চাওয়া সবার। শাহিদ জাহিদি, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা। ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছে মানুষ। রাজধানীমুখী মানুষের ভিড় এখন রেল স্টেশনগুলোতে। তবে এবারের যাত্রা অনেকটাই স্বস্তির। সময়মতো ট্রেন, নিরাপত্তা ও যাত্রীদের হাসি মুখ সব মিলিয়ে ইতিবাচক এক চিত্র। স্বপ্নাজ স্মৃতির প্রতিবেদন। ঈদের আনন্দ শেষে প্রিয়জনদের দেখে আবার কর্মস্থলে ফেরা, এই চিরচেনা চিত্র এখন ঢাকার বিভিন্ন রেল স্টেশনে। তবে এবারের যাত্রায় নেই আগের মতো বিশৃঙ্খলা। সুশৃঙ্খল টিকিট ব্যবস্থা, বাড়তি ট্রেন সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। আমাদের জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল। রাজশাহী থেকে আমরা ঠিক 4.5 ঘন্টায় পৌঁছে গেলাম। সময় মতোই ছেড়েছে, একদম 6:30টায় আমাদের কিশোরগঞ্জ থেকে এই পর্যন্ত ছিল, 6:30টার সময়ই ট্রেন ছেড়েছে, কোনো লেট করেনি। টিকিটে একটু সমস্যা আছে, টিকিট অনলাইনে পাওয়া যায় না, অনেক কষ্ট করে টিকিট আমাদের কাটতে হয়েছে। সবকিছু ভালোই ছিল, খারাপ লাগে না। একটা সময় যেরকম সমস্যা হয়তো এরকম সমস্যা এবার দেই নেই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদকে সামনে রেখে নেওয়া বিশেষ প্রস্তুতির ফলেই এই স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে। অতিরিক্ত কোচ সংযোজন, টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা সব মিলিয়ে যাত্রীরা পাচ্ছেন ইতিবাচক অভিজ্ঞতা। ঈদ যাত্রার শুরু থেকেই আমরা যাত্রী সাধারণকে একটা স্বস্তিদায়ক ভ্রমণ উপহার দিতে পেরেছি। ঈদ ফেরত যাত্রায়ও একই রকম এখন পর্যন্ত একটি স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করা গেছে। তো আমি আশা করব যে পরবর্তী দিনগুলোও আমরা যাত্রী সাধারণকে একটি নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় এবং স্বস্তিদায়ক ভ্রমণ উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রিয়জনদের ছেড়ে ফেরার কষ্ট থাকলেও স্বস্তিদায়ক যাত্রা সেই কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেয়। আর এই ইতিবাচক অভিজ্ঞতা নিয়েই মানুষ ফিরছে রাজধানীতে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রত্যাশায়। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা শেষে ঢাকায় ফেরা অনেকটাই স্বস্তির। যাত্রীর মুখে হাসি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনা, এটাই যেন এবারের সবথেকে বড় প্রাপ্তি। স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নগরীর বিপ্লব উদ্যান, বধ্যভূমি, কালুরঘাট বেতার কেন্দ্র, জিয়া স্মৃতি জাদুঘর সহ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত সকল গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা হবে। মেয়র বলেন, 1971 সালের 25 মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট এর মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়। সে সময় দিক নির্দেশনাহীন একটি জাতিকে চট্টগ্রাম থেকে সাহস জুগিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আহ্বানে মুক্তিযুদ্ধের সূচনা হয়। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং বিপ্লব উদ্যান এলাকা থেকে প্রতিরোধ গড়ে তোলার ইতিহাস আমাদের গর্বের অংশ। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা এখন সময়ের দাবি। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধ বন্ধে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণের মতো কঠোর 5 শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ওয়াশিংটন কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান এখন আলোচনায় বেশ গুরুত্ব দিচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো আলোচনার বিষয়টি স্বীকার করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, উভয় পক্ষের দাবি ও শর্ত অত্যন্ত কঠিন এবং পরস্পর বিরোধী, তাই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও অনেক সময় লাগতে পারে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে 5টি শর্ত দিয়েছে ইরান। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হয় এই যুদ্ধ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। We're in negotiations, as it turned out, and now you've seen what I said yesterday was. এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবারে ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। চলমান ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। তবে এগুলো এমন এক শত্রুর মোকাবেলা করছে যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়নি। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমাজিং টেকনোলজির গবেষক ও পেন্টাগনের সাবেক উপদেষ্টা লরেন কান বলেন, এই যুদ্ধ কোনোভাবেই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব নয়। উপসাগরীয় দেশ ও তাদের মিত্ররা এখন এক কঠিন সমস্যার মুখোমুখি। এদিকে এশিয়ার বাজারে আজ দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আলোচনা চলছে বলে দাবি করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে এখনও আলোচনা চলছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো চুক্তি করতে মরিয়া। We have a number of people doing it, and the other side, I can tell you, they'd like to make a deal. জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির উপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা একটি ক্লিনিকে আগুন দিয়েছে, বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে এবং একটি স্কুলও ভাঙচুর করেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানায়, বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরের ছেলেদের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালায়। সেখানে তারা ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা ওড়ায় এবং দেয়ালে আরবেরা নিপাত যাক লিখে রাখে। গত রোববার গভীর রাতে নাবলুস ও রামাল্লার কাছে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। নাবলুসের পূর্বে দেইর আল হাতাব শহরে সশস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। এতে অন্তত 9 জন ফিলিস্তিনি আহত হন, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রামাল্লার পূর্বে বুরকা শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি ক্লিনিক ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগের রাতে জেনিন, নাবলুস ও সেলফিট এলাকায় একসঙ্গে বেশ কিছু হামলা চালায়। অবৈধ বসতি স্থাপনকারীরা সবচেয়ে বড় হামলা চালিয়েছে জেনিনের দক্ষিণে আল ফান্দাকুমিয়া ও সিলাত আদ দাহর শহরে, যেখানে
হোয়েশ বসতি থেকে আসা লোকজন হামলা চালায়। এই হোয়েশ বসতিটি ওই দুই শহরের জমির ওপর নির্মিত। 2005 সালে খালি করে দেওয়ার পরও গত কয়েক বছরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আবার সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে। আল ফান্দা কুমিয়াতে বেশ কিছু ফিলিস্তিনির ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে এক ফিলিস্তিনির বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন। দুই শহর মিলিয়ে আরও 10 জন আহত হয়েছেন। আবারও দেশের খবর। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলেন, 1971 সালের কালরাতের ভয়াল পরিস্থিতির পর চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম একটি অবিচ্ছেদ্য অংশ। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআইজি মোহাম্মদ মুনিরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি শফিজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,914.83, যা গতকালের চেয়ে শতকরা 0.26 কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,087.53, যা গতকালের চেয়ে শতকরা 0.29 কম। আজ 174টি কোম্পানির 61,58,313টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 20,06,52,000 টাকারও বেশি। এর মধ্যে 93টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 64টির কমেছে এবং 17টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122.75 টাকা, সিঙ্গাপুর ডলার 96.07 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 85.91 টাকা, কানাডিয়ান ডলার 89.19 টাকা, হংকং ডলার 15.46 টাকা, ইউরো 142.48 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.64 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.07 টাকা, UAE দিরহাম 32.95 টাকা, কুয়েতি দিনার 394.82 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.58 টাকা, থাই বাথ 3.69 টাকা, ভারতীয় রুপি 1.30 টাকা এবং চীনা ইউয়ান 17.81 টাকা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সে সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 52 এবং সূর্যাস্ত 6টা 6 এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টা 28, ভাটা সকাল 6টা 27।
পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 38 মিনিটে এবং ভাটা সন্ধ্যা 7টা 22 মিনিটে।